Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম স্যাথ রলিন্স ফিন বেলারের বিষয়ে কথা বলবো। 10 বছর পর একটা বিষয় জানা গিয়েছে। আপনাদের হয়তো মনে আছে 10 বছর আগে ফিন বেলার এবং স্যাথ রলিন্সের ম্যাচ হয়েছিল সামার স্ল্যামে ফর দি ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ওটাই কিন্তু ফার্স্ট ম্যাচ ছিল। ওই ম্যাচে কিন্তু ফিন বেলার জিতেও গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি ইনজুরির কারণে সে তার টাইটেলটা রিলিঙ্কুইশ করেছিল। তো রিসেন্টলি ফিন বেলার সিভিবি পডকাস্ট এসেছিল, ক্রিস ভ্যান ভ্যালেটের পডকাস্ট এসেছিল। তো সেই পডকাস্ট এসে এই কথাটাও রিভিল করেছে, আরো তো অনেক কথা বলেছে। এই কথাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বলে ম্যাচের মাঝে যখন আমার ইনজুরি হয়ে গিয়েছিল বা আমি যখন ফিল করতেছিলাম যে না এই যে পেইনটা আমার হচ্ছে এটা মেজর একটা ইনজুরির দিকে দিতে পারে বা ইনজুরি হয়ে যেতে পারে, সে যখন ফিল করেছে এই ইনজুরিটা তার হয়ে গিয়েছে, সেই ইনজুরির পর ম্যাচের মধ্যে যে স্পোর্টস গুলো প্ল্যান করা হয়েছিল ডাব্লিউডাব্লিউ থেকে সেগুলো তারা করেনি, দেখায়নি। তারা যে ম্যাচটা করেছে এটা অরিজিনালি প্ল্যান ছিল না, অরিজিনালি অন্য কিছু প্ল্যান ছিল। এবং ফিন বেলার বলে আমি যখন স্যাথ রলিন্সের সাথে ডিসকাস করতেছিলাম তখন আমরা সে আমাকে বলেছে তোমার এই হাতের সাথে যেটা করা যায়, হাত ছাড়া যেটা করা যায় সেটাই আমরা এই ম্যাচের মধ্যে করব। এইখানে ফিন বেলার স্যাথ রলিন্সের অনেক অনেক তারিফ করেছে, অনেক প্রশংসা করেছে। সে এখানে এমন একটা কথা বলেছে আপনারা শুনলে সারপ্রাইজ হয়ে যাবেন। বলে এই যে স্যাথ রলিন্স সে এতটা ভালো, আমার মনে হয় স্যাথ রলিন্সের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমার মনে হয় ওই সময় ম্যাচ ওইভাবে চলতে পারতো না, মাঝখান দিয়ে ম্যাচটা অফ হয়ে যেত। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, পরবর্তীতে মাঝে মধ্যে তো আমি হাইলাইটস গুলো দেখতাম বা দেখেছি। আমি বলবো স্যাথ রলিন্স ফিন বেলার যে ইনজুরির পরে ম্যাচটা দিয়েছে বোঝাই যায়নি যে এটা অরিজিনালি প্ল্যান ছিল না। ডাব্লিউডাব্লিউ যে অরিজিনাল প্ল্যান করেছিল স্যাথ রলিন্স ফিন বেলার রিয়েল টাইমে ওই ম্যাচের মধ্যে চেঞ্জ করতেছিল। এবং সে আরো ইন্টারেস্টিং কথা বলেছে, এই ম্যাচটা যখন চলতেছিল তখন আমি আমাদের ম্যাচের মাঝে স্যাথকে বলেছিলাম আমরা ম্যাচের রেজাল্টটা কি চেঞ্জ করতে পারি, কারণ আমার মনে হয় না আমি যেভাবে ব্যথা পেয়েছি আমি পরবর্তীতে রেসেল করতে পারবো। ফিন বেলার তাকে অফার করে বলেছিল যে আমরা ম্যাচের ফিনিশটা চেঞ্জ করি। ফিন বেলার বোঝাতে চেয়েছে যেমনটা বললাম সে না জিতে স্যাথকে জিতাতে সে চেয়েছিল। আর ফিন বেলার বুঝেও গিয়েছিল যে তার কাছে টাইটেলটা আসলেও সে টাইটেলটা রাখতে পারবে না। আর স্যাথ রলিন্স কিন্তু ওই সময় এটার অ্যান্সারে না বলে দিয়েছিল। দেখেন স্যাথ রলিন্সকে দেখে বোঝাই যাচ্ছে সে কোম্পানির জন্যই কাজ করে, সে যেভাবে ম্যাচের মাঝে তারপর ম্যাচের শেষে ফিন বেলারকে সাপোর্ট দিয়েছে, তারপর ম্যাচের রেজাল্টটাও সে চেঞ্জ করেনি, যেটা কোম্পানি ডিসাইড করেছে সেটাই সে করেছে। অনেক রেসলার আছে তার অ্যারাউন্ডে যা হয় বা তার অ্যারাউন্ডে তার হাতের কাছে যেগুলো থাকে সেগুলোই তারা করে, কিন্তু স্যাথ রলিন্স কিন্তু তার অ্যারাউন্ডের সবকিছু দেখে না। আর এটার কারণে স্যাথ রলিন্সকে একটা আলাদা ডাব্লিউডাব্লিউ গায়ের মতো দেখা হয়, সে ডাব্লিউডাব্লিউর জন্য যেখানে ইচ্ছা সেখানেই কাজ করবে, কখনো নিজেকে সামনে নিয়ে আসে না। আপনারা যদি মানডে নাইট রয়ের প্রোমোটাও দেখেন রোমান রেইন্সের সাথে এর আগের উইকে আজকের টানা সে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু সত্য ছিল। রিয়েল লাইফে স্যাথ রলিন্স ডাব্লিউডাব্লিউতে যা যা করেছে সে আসলে এইভাবেই চিন্তা করে, এর জন্য আজকে সে এই পর্যায়ে আসতে পেরেছে। আমি বলবো স্যাথ রলিন্স যেটা করেছে স্টোরিটা শুনে স্যাথ রলিন্সকে একটা হেভি প্রপ দিতে হবে আমাদের। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর বলবো সামার স্ল্যামের বিষয়। সামার স্ল্যামের টিকিট সেল নিয়ে একটা নতুন আপডেট এসেছে। টিকিট নাম্বার আপডেট হয়নি, কিন্তু ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামকে নিয়ে কি স্ট্যাটাস, তাদের স্ট্যান্স কি সেটা আপনাদের বলবো। আপডেটটা এসেছে রেসেলভার্সের থেকে। এখানে বলা হচ্ছে যে এখন কারেন্ট যে টিকিট নাম্বারটা আপডেট হয়ে এসেছে, যেটার জন্য দেখা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে প্রবলেম হয়েছে। আসলে এই প্রবলেমটা এখন না, আগে থেকেই হয়েছে এবং এই প্রবলেমটা ডাব্লিউডাব্লিউ আগে থেকেই নোটিস করতেছে। মেইনলি সামার স্ল্যামের জন্য টিকিট কেন বিক্রি হচ্ছে না এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে অ্যাক্টিভলি এই জিনিসটা নিয়ে কনভারসেশন চলতেছে। কেন বিক্রি হচ্ছে না টিকিট, কি করা যায় সেগুলো নিয়ে আসলে ব্যাকস্টেজে অ্যাক্টিভলি কনভারসেশন হচ্ছে। আমি বলবো তারা যে প্রবলেম খুঁজতেছে তারা তো আসলে সবই জানে, সবকিছু জেনেও না জানার মতো ভাব করতেছে। তারা এমন ভাবে অ্যাড করতেছে তারা ক্লিউলেস। আমি বলবো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি টিকিট প্রাইস অনেক বেশি এবং এমন না যে ডাব্লিউডাব্লিউ প্রোডাক্ট ওই টাইপের দিচ্ছে, যত দামি হোক টিকিট
তারা কিনবে। ভালো প্রোডাক্ট দিলেও লোকেরা এত টাকা স্পেন্ড করার জন্য রেডি না। এত দামি টিকিট কেনই বা বিক্রি হবে দেখেন। আর ওই দিক দিয়ে 2 নাইটসের ইভেন্ট, রেসেলমেনিয়া 2 নাইটস ইভেন্ট, সামার স্ল্যামকেও 2 নাইটস ইভেন্ট করেছে। তো এত দামি টিকিট তো দুইটা ইভেন্টের জন্য বা দুইটা নাইটের জন্য তারা কিনতে পারবে না। আমি বলবো এই জিনিসটা ডাব্লিউডাব্লিউই আসলে বোঝা উচিত। তাদের উচিত একদম দাম কমিয়ে দেওয়া, এমন না যে অফার দিলাম, একটা সপ্তাহ অফার চললো, পরের সপ্তাহ আবার আগের দামে চলে আসলো। আমি চাই একবারে কমাই দেখ, ভিন্স ম্যাকম্যানের সময় যেমনটা ছিল তেমনটা করুক। আর সামার স্ল্যামের জন্য হাইপ নিয়ে প্রবলেম, সেটা তো আপনাদের কালকের ভিডিওতে বলেছিলাম। যারা যারা মিস করছেন ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, কালকের ভিডিওটা। আবারও বলি, সামার স্ল্যামের হাইপ, সামার স্ল্যামের টিকিট সবকিছু কমবে কখন? যখন তারা টিকিট প্রাইস কম করবে। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আবার সামার স্ল্যামের বিষয়ে কথা বলবো। সামার স্ল্যামের গ্রাফিককেও ক্রিটিসাইজ করা হয়েছে। রিসেন্টলি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনের পর ম্যাচ কার্ড গ্রাফিক বের করেছে, তো সেই ম্যাচ কার্ড গ্রাফিককেও ক্রিটিসাইজ করা হচ্ছে। আমি এখানে কিন্তু আপনাদের স্ম্যাকডাউনের রিভিউতে বলতে পারতাম, আমি কিছুই বলিনি, কারণ আমার এমন না যে অনেক বেশি খারাপ লেগেছে বা আহামরি ভালো হয়েছে বলবো। আমার এখন একটা জিনিস কি মনে হয় জানেন, ডাব্লিউডাব্লিউই এই যে বাজে বাজে যে গ্রাফিক, এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আগের মতো ওরকম গ্রাফিক তো দেখি না, নর্মাল দেখতে দেখতে নর্মালি মনে হয়, মানে নর্মালটাই আমার ভালো মনে হয়। আমি যদি এখানে গ্রাফিকটাকে রেট করি, আমি 10-এর মধ্যে 3 রেট করব। আমি রেট করেছি এবং আমার থটসও বলেছি। আবারও বলি, আমার অভ্যাস হয়ে গিয়েছে এসব গ্রাফিক দেখতে দেখতে। আপনারা যদি দেখেন, মানে আমি যদি ভুল ধরি, আন্ডারস্পিডির যে চ্যাম্পিয়নশিপে যে ফন্ট দিয়েছে, এটা না দিলেও হতো। এরকম খারাপ ফন্ট কে দেয়? মানে ডাব্লিউডাব্লিউইর মতো একটা কোম্পানি কিভাবে এরকম খারাপ ফন্ট দিতে পারে? আমার মনে হয় আমি যে থাম্বনেলগুলো ক্রিয়েট করি, আমার থাম্বনেলগুলোতে এর থেকে ভালো ফন্ট দেওয়া হয়। এছাড়া যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন, উডেন সিম্পল টেক্সচার তারা অ্যাড করে দিয়েছে। আবার যদি পিছনে সামার স্ল্যামের লোগোটা দেখেন, এটাও তারা এআই দিয়ে লিখেছে, কারণ মিনিসোটার যে ই এবং এস, সেটা দুইটাকে একই মনে হচ্ছে, দুইটা দেখে এসই মনে হচ্ছে। তো ফ্যানরা এইসব জিনিসকে পয়েন্ট আউট করতেছে। পিছনে আমি যদি বলি তারা কি কাজ করছে, পার্পল স্কাইফল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, তারপর পাইরেটের যে ফ্ল্যাগ সেটা লাগিয়ে দিয়েছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এআই দিয়ে সামার স্ল্যামের একটা শিংওয়ালা লোগো বানিয়েছে। এটা একদম মিড গ্রাফিক। এছাড়া যদি অফিসিয়াল গ্রাফিকটা দেখেন ফেস টু ফেস, সেটা আমি বলবো একদম ব্ল্যান্ড। ডাব্লিউডাব্লিউই সিম্পল একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছে এবং টেক্সট দিয়ে দিয়েছে, দুইটা সুপারস্টারের রেন্ডার অ্যাড করেছে, তারপর এক্সপোর্ট করে নিয়েছে। দ্যাটস ইট, এর থেকে বেশি কিছুই করেনি। জানি না ডাব্লিউডাব্লিউই আগের মতো ক্রিয়েটিভ কেন হতে পারছে না। আমার মনে হয় ভিন্স ম্যাকম্যান যতটুকু টাকা ইনভেস্ট করতো পোস্টারে বা গ্রাফিকে, ঠিকইও সেই টাকাগুলো সেভ করার জন্য তাদের সরিয়ে দিয়ে, মানে ভিন্স ম্যাকম্যানের এমপ্লয়ি যারা গ্রাফিক তৈরি করতো তাদেরকে সরিয়ে দিয়ে নতুন নর্মাল যারা কাজ করে তাদেরকে হয়তো চাকরি দিয়েছে। ডাব্লিউডাব্লিউর কাছে ক্যাপাসিটি আছে, এডিটর আছে, সব কিছু আছে, তারা এই জিনিসটাকে ইউজ করতেছে না। আমি আসলে অনেক কথা বলে ফেললাম। ভুল ধরলে অনেক ভুল ধরা যায়। তাদের স্টোরিতে ভুল আছে, তাদের বুকিংয়ে ভুল আছে, তাদের গ্রাফিকে ভুল আছে, তাদের সব কিছুতেই ভুল। আসলে কি বলবো, আগে যতটা ভুল না হতো এখন তার থেকে বেশি ভুল হচ্ছে। আপনাদের আসলে মতামত কি আমি অবশ্যই জানতে চাই। এরপর সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো, মানে সিএম পাঙ্কের শিডিউলের বিষয়। অলরেডি এই শিডিউলের মধ্যে তার 3টা অ্যাপিয়ারেন্স হয়েছে। তাছাড়াও তার 16 তারিখ, 17, 18, 24, 25, 26, 30, 31, মানে সামার স্ল্যাম হওয়ার আগ পর্যন্ত তাকে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অ্যাপিয়ারেন্স দেওয়া হবে ডাব্লিউডাব্লিউই। দেখেন ডাব্লিউডাব্লিউই 1 মাসের মধ্যে কতগুলো শো করতেছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টেও সে থাকবে, সামার স্ল্যামেও থাকবে, স্ম্যাকডাউনে থাকবে, তারপর সামার ট্যুরের কতগুলো ইভেন্ট, 1, 2, 3, 4, 5, কতগুলো ইভেন্ট, মানে টোটাল 5টা ইভেন্ট, আর ওই দিক দিয়ে 2টা, 7টা ইভেন্ট ডাব্লিউডাব্লিউই সবকটাতেই সিএম পাঙ্কে রেখেছে। এখানে কিন্তু হাউস শো মানে লাইভ ইভেন্ট বেশি। যদি মেইন ইভেন্টের বা মেইন শো এর কথা বলি, স্ম্যাকডাউন 1টা, 2টা, 3টা, আর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট মিলিয়ে 4টা হচ্ছে মেইন শো, আর বাকিগুলো হচ্ছে লাইভ ইভেন্ট। লাইভ ইভেন্টে যদি মেজর কিছু হয় সেগুলো তো আপনাদের শেয়ার করি, কালকে একটা শেয়ার করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন।
এরপর আবার সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো এবং সিএম পাঙ্কে নিয়ে একটা নতুন কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে। সিএম পাঙ্ক কন্ট্রোভার্সি এটা কিন্তু একজন আরেকজনকে ছেড়ে যায় না, মানে কয়েকদিন পর পর হতেই থাকে। কন্ট্রোভার্সি আর সিএম পাঙ্ক আমি বলবো ম্যাগনেটের মতো, তারা একসাথে আটকায় থাকে। তো বলি নতুন কন্ট্রোভার্সি কি। তো একটা ফ্যান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিএম পাঙ্ককে নিয়ে তার একটা ইন্টারাকশনের মতো ডকুমেন্টারি শেয়ার করেছে। বলে সিএম পাঙ্কের সাথে তো ইন্টারাকশন হয়নি আমাদের, এবং এই বাচ্চাটা প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতেছিল সিএম পাঙ্কের জন্য। বাচ্চাটা চেয়েছিল সে সিএম পাঙ্কের সাথে দেখা করবে, কিন্তু সিএম পাঙ্ক তার সাথে দেখা করতে আসে না এবং বাচ্চাটা স্যাডলি এখান থেকে পরবর্তীতে চলে যায়। বলে যে দেখো আমরা সেম হোটেলে ছিলাম, আমরা সিএম পাঙ্কের জন্য ওয়েট করেছি, যেহেতু সেম হোটেলে ছিলাম এটা তো একটু দেখা করারও মানে নেসেসারি হয়ে যায়। আর এগুলোর পর কিন্তু আউটরেস অনেক বেশি হচ্ছে ফ্যানদেরটা বলি, পরে আমার থটস আপনাদের বলবো। ফ্যানরা বলতেছে সিএম পাঙ্ক ওই হোটেলে, তার মানে এই না যে এসে দেখা করতেই হবে। বলবো ফ্যানরা যেটা বলেছে ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস আসলে বুঝে আসে না, লোকেরা কেন এই জিনিসটা একসেপ্ট করে না যে যখন আপনি একটা পাবলিক ফিগার বা আপনি হচ্ছে একজন সেলিব্রিটি, তখন কিন্তু আপনার বুঝতে হবে এটা আপনাদের জবের একটা পার্ট বা আপনার জবের একটা পার্ট। এমন না যে আপনি রাস্তায় বের হবেন, আপনি ভাব নিয়ে বের হচ্ছেন, লোকেরা আপনাকে দেখবে না, এমনটা আপনি মনে করলেও হবে না। এটা হতে পারে না, কারণ এটা হিউম্যান নেচারের মধ্যে আছে। এর জন্যই ফেমাস হয়েছেন, কারণ লোকেরা আপনাকে পছন্দ করে। লোকেরা আপনাকে যেহেতু পছন্দ করে, যখনই আপনাকে দেখবে তাদের তো আসলে আপনার সাথে দেখা করার ইচ্ছা জাগবেই, তারা তো দেখা করতেই যাবে। যারা ফেমাস তারা আসলে এটা দেখাতে পারে না যে আমি অনেক বেশি ফেমাস এবং আমার প্রাইভেসিও চাই। যারা ফেমাস তাদের সাথে এই জিনিসটা চলে না। ফ্যানরা ইন্টারনেটে বলতেছে সিএম পাঙ্কের প্রাইভেসি দরকার, আসলে ওই বাচ্চাটা তো বা এমনি যারা ফ্যান তারা তো সিএম পাঙ্কের বাথরুমে যাচ্ছে না সিএম পাঙ্কে দেখতে, হোটেলে দেখা করতে চেয়েছে। ইভেন বাচ্চাটা আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করেছে। একটা ছোট ফ্যানের জন্য তো এতটুকু কেয়ার করা উচিত, 2 মিনিটের জন্য এসে ছোট বাচ্চাটার সাথে দেখা করলেও পারতো। আজকে আপনাদের বলে দেই, সিএম পাঙ্ক যতই ভালো আমাদের করুক, এন্টারটেইন করুক, যত ভালো রেসলার হোক বা যাই হোক, সিএম পাঙ্ক, রিয়া রিপ্লি, এই 2টা রেসলার এরা ফ্যানদের কেয়ার করে না। এরা ফ্যানদের সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহারও করে। আমি বলবো আসলে সেলিব্রিটিদের তারা অনেক উপরে উঠায় ফেলে, এর জন্য তারা এই ভাবটা দেখায় তারাও মানুষ আমরাও মানুষ। তারা হয়তো ক্যামেরার সামনে গিয়ে এন্টারটেইন করতেছে, আমরা করতেছি না, আমরা দেখতেছি। এটা আহামরি কিছুই না, কিন্তু একটা বাচ্চার জন্য তো এটা অনেক অনেক কিছু। সো সিএম পাঙ্ক চাইলে পারতো, আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো টপ 10 সামারস্ল্যাম মোমেন্টের বিষয়, মানে রোমান রেন্সের টপ 10 সামারস্ল্যাম মোমেন্ট আপনাদের বলবো। আমরা যদি রোমান রেন্সের টপ 10 সামারস্ল্যাম মোমেন্ট কাউন্ট করি, নাম্বার 10-এ তারা রেখেছে রোমান রেন্স 2017 সালে ব্রক লেসনারকে স্পেয়ার মেরেছিল সামারস্ল্যামে। তারপর নাম্বার 9-এ ওটিসি এবং 8 যে ট্যাগ টিম হয়েছিল ভিশনের এগেনস্টে, সেটা নাম্বার 9-এ আছে। তারপর নাম্বার 8 বুলগেরিয়ান ব্রুটালিটি, এবং এটা 2016 সালে রুসেভের সাথে সে করেছিল, মানে ম্যাচ করেছিল। তারপর নাম্বার 7-এ র্যান্ডি অর্টনকে রেখেছে, মানে র্যান্ডি অর্টনের সাথে তার ম্যাচ হয়েছিল 2014 সালে। তারপর নাম্বার 6 ট্রাভেল কম্প্যাক্ট ম্যাচ, এটা 2023 সালে হয়েছিল জেউসের সাথে। তারপর নাম্বার 5-এর লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, এবং এই ম্যাচটা হয়েছিল ব্রক এবং রোমানের মধ্যে 2022 সালে, এবং এই ম্যাচটা খুবই 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 ক্রেজি ছিল। তারপর নাম্বার 4-এ জন সিনার সাথে ম্যাচ 2021 সালে। তারপর নাম্বার 3-তে রোমান রিন্সের রিটার্ন হয়েছিল 2024 সালে, এবং সে এসে সোলোকে অ্যাটাক করেছিল। তারপর নাম্বার 18-এ টেমিং দ্য বিস্ট, এবং এটা 2018 সালে হয়েছিল, সবারই হয়তো মনে আছে। তারপর নাম্বার 1-এ রেখেছে রোমান রিন্স ট্রাভেল চিফ, যখন এসেছিল রিটার্ন করেছিল কোভিডের পর। আর এটা নাম্বার 1-এ তো থাকবেই, এখান থেকে তো রোমান রিন্সের শুরু। লিস্ট আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। এরপর সিএম পাঙ্কের বিষয়ে আবার বলবো, এবং এক্সপেক্টেড আছে সিএম পাঙ্ক একটা লম্বা টাইটেল রান দিবে আমাদের। এখন আন্ডারস্পিডের চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা এটা ধরে রাখেন সামারস্ল্যামের টাইটেল চেঞ্জ হবে না, এবং আপনারা আন্দাজও করতে পারেন যে ক্রাউন জুয়েলে কোন চ্যাম্পিয়নের সাথে কোন চ্যাম্পিয়নের ম্যাচ হবে। এবং এই রিপোর্টটা রেসেলভোর্স করেছে। রেসেলভোর্স বলতেছে যে এমন কোনো ইন্ডিকেশন নেই যে সিএম পাঙ্ক খুব তাড়াতাড়ি তার টাইটেলটা ড্রপ করবে, যেমন করিডোরস ড্রপ করেছে তারপর সেমি ড্রপ করলো, এমন না। সে এই রেঞ্জ অনেক লম্বা পাবে বা লম্বা দিবে। ক্রাউন জুয়েলে যে ম্যাচটা হবে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের, এটা অলমোস্ট সেট বলতে পারেন। আর সেটা হচ্ছে রেসলম্যানিয়ার রিম্যাচ রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক। 2টা চ্যাম্পিয়ন একসাথে থাকবে।
রাউন্ড জুড়ে আপনারা রোমান ভার্সেস সিএম পাঙ্কের মানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।